অপারেশনের পরেই 5 জন সাধারণ মানুষ পেয়ে যায় অদ্ভুত সব সুপার পাওয়ার। যেমন ধরুন এই পিচ্চি মেয়েটা একটা হার্ট ট্রান্সপ্লান্টের পরেই সে হয়ে যায় সুপারওম্যান। এক লাথিতেই পাঞ্চিং ব্যাগ ছিঁড়ে ফেলে, আবার ছুটে যেতে পারে বাতাসের গতিতে। শুধু ওই না, আরেকজন আছে যে তার মুখ দিয়ে ফু দিলেই রীতিমতো ঝড় চলে আসে। আবার কেউ তুড়ি মেরে পুরো শহরের ইলেকট্রিসিটি বন্ধ করে দিতে পারে। কিন্তু এই সব পাওয়ার এলো কোথা থেকে, আর কেনই বা তাদের সবার পেছনে পড়েছে এক অমর বুড়ো ভিলেন যে তাদের শরীর থেকে এই পাওয়ারগুলো কেড়ে নিতে চায়। চলুন এই আজব সুপার হিরোদের হাসাহাসি আর মারামারিতে ভরা মজার গল্পটা শুনে নেওয়া যাক। আমাদের আজকের গল্পের নাম হাই ফাইভ, আর বরাবরের মতোই আমি মুহিমেন আছি আপনাদের সাথে। তো গল্পের শুরুতেই আমরা একটা অ্যাম্বুলেন্সকে দেখতে পাই, যেটা একজন পেশেন্টকে নিয়ে ঝড়ের বেগে হাসপাতালের দিকে ছুটে যাচ্ছে। কিন্তু কপাল খারাপ, ছেলেটা রাস্তাতেই মারা যায়। বয়স বেশি না, একেবারেই জোয়ান ছেলে, কিন্তু সে মারা যাওয়ার আগে অর্গান ডোনেশন ফর্মে সাইন করে রেখেছিল। তার মানে ওর শরীরের সমস্ত অঙ্গ কোনো না কোনো প্রয়োজনে মানুষের শরীরে ব্যবহার করা যাবে। এরপর দুইজন ডাক্তার সার্জারি করে ওর অঙ্গ প্রত্যঙ্গ বের করতে শুরু করে। কিন্তু সমস্যাটা হলো ছেলেটার চামড়া ছিল গন্ডারের চেয়েও মোটা আর শক্ত, মানে যা তা ব্যাপার না। ডাক্তারদের তো ওর অঙ্গ প্রত্যঙ্গ বের করতে গিয়ে রীতিমতো ঘামে ছুটে যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর যখন কাজ শেষ হলো, হঠাৎই একজন নার্স চিৎকার করতে করতে অপারেশন থিয়েটার থেকে বাইরে বেরিয়ে আসে। ডাক্তাররা ভিতরে গিয়ে যা দেখলো তাতে তো তাদের চোখ কপালে ওঠার জোগাড়। আরে পেশেন্টের পুরো শরীরটাই ছাই হয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছে। যাই হোক, ওই ছেলেটার হার্টই ট্রান্সপ্লান্ট করা হয় লিসা নামের একটা মেয়ের শরীরে। আর অবাক করার ব্যাপার হলো লিসার শরীর ওই হার্টটাকে একটুও রিজেক্ট করে না, এমনকি সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এমনকি একদিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু একটা অদ্ভুত জিনিস ঘটেছিল, ওর হাতে একটা গোল মতো চিহ্ন ফুটে ওঠে, যেটা দেখতে একদম ট্যাটুর মতো লাগছিল। অথচ ও তো জীবনে কোনোদিন ট্যাটুও করায়নি। ব্যাপারটা কি হতে পারে বলুন তো? লিসার বাবা একটা টাইকোন্ডো জিম চালাতেন, আর লিসাও ছোটবেলা থেকেই টাইকোন্ডোতে একেবারে ফাটাফাটি ছিল। কিন্তু একবার একটা ম্যাচের সময় ওর হার্ট অ্যাটাক হওয়ায় ওর বাবা খুব ভয় পেয়ে যান। এরপর থেকে উনি লিসাকে আর কখনোই টাইকোন্ডো প্র্যাকটিস করতে দিতেন না। একদিন যখন ওর বাবা বাড়িওয়ালার সাথে কথা বলছিল, তখন লিসা এমনি মজা করার জন্য একটা পাঞ্চিং ব্যাগে লাথি মারে। আর কি বলবো, পাঞ্চিং ব্যাগটা সোজা ছাদ ফুঁড়ে গিয়ে বাইরে পড়ে। আরে বাবা, এত শক্তি এলো কোথা থেকে? যখন ও পুরোপুরি সুস্থ ছিল তখনও তো ওর এত শক্তি ছিল না। এবার ও নিজের শক্তি একটু পরীক্ষা করতে চাইলো, তাই সে রাস্তায় গিয়ে উঁচু রাস্তার দিকে মুখ করে একটু ভাবসাব নিয়ে জুতার ফিতা বাঁধে, আর তারপর একেবারে ক্রিসের মতো দৌড় লাগায়। অবস্থা এমন যে একটা স্কুটিওয়ালাকেও পেছনে ফেলে দেয়। এমনকি দৌড়তে দৌড়তে ওর মনে হচ্ছিল সে এত জোরে দৌড়তে পারছে যে কোনো সময় উড়ে যাবে। কিন্তু সমস্যাটা হলো এরপর রাস্তাটা একটু ঢালু হয়ে যায়, আর তখন তার থামাটাই মুশকিল হয়ে পড়ে। সে সোজা গিয়ে একটা ছোট্ট ট্রাকে এমন ভাবে ধাক্কা মারে যে ট্রাকটা প্রায় উল্টেই যাচ্ছিল। এই নতুন হার্ট পাওয়ার পর সে অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল। আর এদিকে এই পুরো ঘটনাটার ভিডিও কেউ একজন করে অনলাইনে ছেড়ে দেয়। সেই ভিডিওতে লিসার নাম আর তার টাইকোন্ডো জিমের নাম দুটোই লেখা যাচ্ছিল। আর সেই ভিডিওটা দেখেই একটা ছেলে সোজা সেখানে পৌঁছে যায়। সে দূর থেকে লিসার ছবি তোলার চেষ্টা করছিল, কিন্তু লিসা চোখের পলকের কাছে পৌঁছে যায় আর ওকে ধরে ফেলে। ছেলেটা তো অবাক যে এইটুকু একটা মেয়ের এত শক্তি কি করে হলো। ছেলেটা মনে মনে ভাবছিল যে আমি পালাতেও পারছি না। ঠিক তখনই লিসা খেয়াল করে যে ছেলেটার হাতেও ওর মতোই একটা অদ্ভুত চিহ্ন রয়েছে। এই ছেলেটার নাম ছিল টম। টম লিসাকে জানায় যে সেও ওই একই ডোনারের কাছ থেকে একটা অর্গান পেয়েছে, আর তার কাছেও সুপার পাওয়ার চলে এসেছে। টম আরো বলে যে একজন মানুষ মোট 6টা অঙ্গ দান করতে পারে, তার মানে আমাদের মতো মোট 6 জন আছে যাদের কাছে সুপার পাওয়ার আছে। আর টম এখন সব সুপার পাওয়ারওয়ালা বাকিদেরকেও খুঁজে বের করার চেষ্টা করছিল। আর লিসার সাথে দেখা হওয়ার পরের দিনই তারা তৃতীয় জনকেও খুঁজে পায়। সেদিন লিসা চুপচাপ একটা রেসে অংশ নিয়েছিল, কারণ যে জিতবে সে খুব দামি একটা জুতা পাবে। চিন্তা করেন একবার, এরকম সুপার পাওয়ার সহ যদি কারো জুতার অভাব পড়ে। যাই হোক, লিসা খুব সহজেই সবাইকে হারিয়ে রেসটা জিতে যায়। আর সে জেতার পর দেখে যে একজন মাঝবয়সী মহিলা ফ্রিতে সবাইকে ড্রিঙ্কস খাওয়াচ্ছে, কারণ তার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে আর সে এখন পুরোপুরি সুস্থ। এটা শোনার পর লিসা আর টম সাথে সাথে মহিলাটার হাত দেখতে চায়, কিন্তু তার হাতে কোনো চিহ্নই ছিল না। হয়তো এই মহিলা কোনো সুপার পাওয়ার পায়নি। কিন্তু কিছুক্ষণ পরেই মহিলা ঘুরতে ওরা তার কোমরে একটা গোল চিহ্ন দেখতে পায়। এরপর সিন শিফট হয়ে যায় আর আমরা একটা বিশাল আলিশান বাড়ি দেখতে পাই। সেখানে মিনো নামের এক বুড়ো প্রায় মরমর অবস্থায় বিছানায় শুয়ে আছে। তার বড় মেয়ে বাইরে এসে ডাক্তারকে ফোন করে বলছিল, আপনি তো বলেছিলেন বাবা ঠিক হয়ে যাবে, কিন্তু ওনার অবস্থা তো আগের থেকে উন্নতিই হচ্ছে না। আর ঠিক তখনই পেছন থেকে সেই বুড়ো লোকটা বিছানায় উঠে বসে আর বলে, আমার ক্ষুধা লেগেছে, খাবার নিয়ে আসো। লোকটা এখন অনেকটাই সুস্থ দেখাচ্ছিল, আর তার হাতেও ছিল সেই অদ্ভুত চিহ্নটা। বোঝাই যাচ্ছিল যে এই ধনী বুড়োর ভেতরেও সুপার পাওয়ার চলে এসেছে। এরপর আমরা একটা ইলেকট্রিক স্টোরে জিরো নামের একটা ছেলেকে দেখতে পাই। সে আরামে তুড়ি মারতেই দোকানের সব টিভি বন্ধ হয়ে যাচ্ছিল। সে যেখানে যাচ্ছিল সেখানেই বিদ্যুতের ভোল্টেজ ওঠানামা করছিল। ছেলেটা রাস্তা পার করে একটা গেমিং এর দোকানে ঢুকে যায় আর নিজের শক্তি ব্যবহার করে গেমিং মেশিনে সবকিছু জিতে নেয়। এরপর সে জেতা টাকাগুলো দিয়ে লাক্সারি জিনিসপত্র কিনতে শুরু করে। জিরো ছিল ওই 6 জনের মধ্যেই একজন, আর সে তার এই নতুন ক্ষমতার
পুরোপুরি ফায়দা তুলছিল। বলা যায় ওর জীবনটা এখন ইজি মোডে চলছিল। অন্যদিকে আমরা আবার লিসাকে দেখতে পাই। সে তখন টম আর সোফিয়া নামের ওই মহিলার সাথে খেতে এসেছিল, যাতে তারা একে অপরের সাথে নিজেদের সুপার পাওয়ার নিয়ে কথা বলতে পারে। আর তখন টম খেতে খেতে জানায় যে সে একটা নতুন ফুসফুস পেয়েছে, আর তাই ওর শক্তিটা লাঞ্চের সাথেই জড়িত। ও যদি জোরে ফু দেয় তাহলে রীতিমতো ঝড় চলে আসে। কিন্তু সোফিয়া তখন বলে যে আমি তো নিজের মধ্যে কোনো শক্তি অনুভব করিনি। টম তাকে ভরসা দিয়ে বলে, চিন্তা করো না, যখন আমরা সবাই একসাথে হব তখন তোমার শক্তিও নিজের থেকেই জেগে উঠবে। আর ঠিক তখনই তাদের উপরে বাল্বগুলো কাঁপতে শুরু করে। এরপর সেখানে এন্ট্রি হয় জিরোর। জিরো তাদের তিনজনকে আগে থেকেই চিনতো। জিরো বলে যে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে যদি অন্য কোনো সুপার পাওয়ারওয়ালা কেউ থাকে তাহলে সেটা আমি আগে থেকেই টের পেয়ে যাই। আর জিরো বলে আমি ট্রান্সপ্লান্টে নতুন চোখ পেয়েছিলাম। কিন্তু টমের এই নতুন ছেলেটাকে খুব একটা পছন্দ হয় না। সে লিসাকে বলে আমরা এভাবে যাত্রার উপরে ভরসা করতে পারি না, আমাদের মধ্যে কেউ তো খারাপও হতে পারে, তাই না? যে এইসব শক্তি শুধু নিজের জন্যই ব্যবহার করবে, তাই আমাদের চিন্তা ভাবনা করে ভরসা করতে হবে। পরের দিন লিসার ফোনে একটা অদ্ভুত মেসেজ আসে। আসলে এটা জিরোর মেসেজ ছিল। সে সাহায্যের জন্য তাদেরকে একটা জায়গায় ডেকেছে। সে প্রতিদিনের মতোই গেমিং এ চিটিং করতে গিয়ে ধরা পড়ে যায়। আর এখন ক্যাসিনোর সিকিউরিটি গার্ডরা ওকে আটকে রেখেছিল, আর এতদিন ধরে জিতা সব টাকা ফেরত চাচ্ছে। ওদের মধ্যে একজন সিকিউরিটি গার্ড বলছিল, কিরে ভাই, তুই পিকাচু নাকি? তুড়ি দিয়েই পুরো কারেন্ট উড়িয়ে দিস। এদিকে লিসা, টম আর সোফিয়া তাকে সাহায্য করতে সেখানে পৌঁছে যায়। কিন্তু টম তো জিরোকে একদমই পছন্দ করতো না, তাই সে পা চুলকানোর নাম করে ওয়াশরুমে চলে যায়। কিন্তু লিসার ভেতরের হিরোটা তখন জেগে উঠেছে। সে বলে অন্যায়ের বিরুদ্ধে লড়াটা খুবই জরুরি। সে লিসার ড্রিঙ্কের সাথে একটা স্ট্র বের করে টমের নাকের নিচে ধরে। এতে টম এমন ভয়ঙ্কর হাঁচি দেয় যে তার মুখ থেকে বেরোনো বাতাসে সব গুন্ডারা উড়ে যায়। একটু চিন্তা করুন বন্ধুরা, আমাদের বাংলাদেশি নায়কদের যদি এই পাওয়ারটা থাকতো, অন্তত নায়ক জসিমকে কষ্ট করে টিগ্গিস টিগ্গিস ডিশু ওয়াই করা লাগতো না। যাই হোক, এরপর আমরা আবার সেই বুড়ো মিনোকে দেখতে পাই। সে তার পার্টনারের সাথে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া করছিল। ঝগড়া এতটাই বেড়ে যায় যে মিনো তার পার্টনারের ঘাড় ধরে তার শরীরে সবটুকু প্রাণশক্তি শুষে নেয়। লোকটার সাথে সাথেই বুড়ো হয়ে যায়, আর মিনো কিছুটা জোয়ান হয়ে ওঠে। এরপর মিনো একটা গাছের চারাকেও হাত দিয়ে তার সব প্রাণশক্তি শুষে নেয়, আর গাছটাও একদম শুকিয়ে যায়। অন্যদিকে আমরা একটা ফ্যাক্টরিতে জনকে দেখতে পাই, যে সেখানকার শ্রমিকদের উপর তাড়াতাড়ি কাজ করার জন্য চাপ দিচ্ছিল। একজন শ্রমিক রেগে গিয়ে বলে, স্যার আপনি এটা ভুল করছেন, আমাদেরও তো জীবন আছে। যখন তাদের মধ্যে ঝগড়া চলছিল তখন হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে। সেফটির ভালো ব্যবস্থা না থাকায় একজন শ্রমিক ওপর থেকে নিচে পড়ে যায়। যখন কেউ দেখছিল না তখন জন চুপি চুপি সেই আহত শ্রমিকের ক্ষতের উপর হাত রাখে, আর দেখতে দেখতে তার ক্ষত পুরোপুরি সেরে যায়। কিন্তু এর ফলে জনের নিজের খুব কষ্ট হচ্ছিল, আর সে পাশে গিয়ে চুপচাপ সেই যন্ত্রণা সহ্য করে। এদিকে সেই বুড়ো লোকটার মেয়ে টিনা বুঝতে পারে যে তার বাবার এই নতুন শক্তিটা ট্রান্সপ্লান্টের কারণেই এসেছে। সে তার লোকদেরকে বলে যে ওই সমস্ত লোকদেরকে খুঁজে বের করো যাদের ওই ট্রান্সপ্লান্টের মাধ্যমে শক্তি মিলেছে। খুব তাড়াতাড়ি তার অ্যাসিস্ট্যান্ট সবাইকে খুঁজেও বের করে ফেলে। এই সময় আমাদের সুপার হিরোরা সোফিয়া ড্রিঙ্কসের গাড়িতে বসে ক্যাসিনোর গুন্ডাদের হাত থেকে পালাচ্ছিল। আর গাড়ি বললে ভুল হবে, এটা এক প্রকার ঠেলাগাড়িই ছিল। কি দিনকাল এসে গেল সুপার হিরোদের। অন্যদিকে টিনা সেই অ্যাসিস্ট্যান্টরাও তাদের পিছু নেয়। লিসা তো প্রায় গাড়ির থেকেও জোরে দৌড়ে কারটাকে ঠেলে নিয়ে যাচ্ছিল। অবস্থা এমন যে সে কিছুক্ষণের মধ্যেই গাড়িগুলোকে পিছনে ফেলে দেয়। কিন্তু ক্যাসিনোর গুন্ডারাও পিছু ছাড়ার পাত্র ছিল না। আর ছাড়বেই বা কেন, কারণ টম একটু আগেই তাদেরকে হাঁচি দিয়ে উড়িয়ে দিয়েছে। একটা মানসম্মানের ব্যাপার আছে, তাই না? শেষে উপায় না পেয়ে আমাদের সুপার হিরো টম গাড়িতে থাকা কিছু ড্রিঙ্কস নিয়ে গুন্ডাদের গাড়ির উপরে মারতে শুরু করে। আর তখন গুন্ডাদের গাড়ির উইন্ডশিল্ডের উপর সাদা সাদা ড্রিঙ্কস পড়ার কারণে তারা রাস্তা ভুল করে অন্যদিকে চলে যায়। কিন্তু গুন্ডাদের হাত থেকে তো তারা বেঁচে যায়। এদিকে লিসাদের গাড়ির গতি এত বেশি ছিল যে তারা সোজা একটা বারবিকিউ রেস্টুরেন্টে ঢুকে যায়। আর সেখানে গিয়ে এই নমুনাগুলো এমন ভাবে ভাব করছিল যেন তারা অনেকক্ষণ ধরে রেস্টুরেন্টে অপেক্ষা করছে, আর ওয়েটার তাদের অর্ডারটা নিচ্ছেই না। এরপর রাতে যখন তারা রেস্টুরেন্ট থেকে বের হয়, টম জিরোর সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। তোর জন্য আজ আমরা মরতে বসেছিলাম। ঝগড়া এতটাই বেড়ে যায় যে সবাই নিজের নিজের বাড়ি চলে যায়। এই ঝগড়ার কারণে লিসার খুব মন খারাপ হয়ে যায়। সে 1 বছর ধরে মেডিকেল লিভে ছিল, স্কুলেও যায়নি, আর তার কোনো বন্ধুও ছিল না। টম আর সোফিয়ার সাথে কাটানোর সময়গুলো তার কাছেই সবকিছু হয়ে উঠছিল। কিন্তু পরের দিন টম এসে লিসার কাছে ক্ষমা চেয়ে নেয় আর বলে, আমি রাগের মাথায় একটু বেশি বলে ফেলেছি, সরি, মাফ করে দে। লিসা প্রথমে একটু নাটক করলেও পরে মেনে নেয়। এবার সে 4 জনকে আবার একসাথে করার প্ল্যান বানায়। ওদিকে টিনার অ্যাসিস্ট্যান্ট তাকে একটা রেকর্ডের ভিডিও দেখায়। ভিডিও দেখে টিনা সিদ্ধান্ত নেয় যে এদেরকে ধরতেই হবে। এদের শরীর থেকে শক্তি বের করে সে এমন একটা ওষুধ বানাতে পারবে যা দিয়ে যে কোনো রোগ সারানো যাবে, আর সে আরো ধনী হয়ে যাবে। ততক্ষণে লিসা, সোফিয়া আর জিরো মিটিং পয়েন্টে পৌঁছে গেছে। এদিকে জিরো ততক্ষণে খোঁজ লাগিয়ে ফেলেছিল যে লিভার ট্রান্সপ্লান্ট কার হয়েছে। তারা সবাই মিলে জনের ফ্যাক্টরির বাইরে টমের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই ফ্যাক্টরির ভেতরে একটা বিশাল বিস্ফোরণের আওয়াজ আসে। জন তাড়াতাড়ি সব শ্রমিকদেরকে বাইরে বের করতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত একজন শ্রমিক সেফটি ডোরের পেছনে আটকে যায়। জন হেলমেট দিয়ে দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। ঠিক সেই সময় লিসা সেখানে পৌঁছে যায় আর এক লাথিতে দরজাটা ভেঙে ফেলে। সে বিস্ফোরণে উড়ে আসা গ্যাস কন্টেনারগুলোকেও লাথি মেরে সরাচ্ছিল,
কিন্তু ভেতরের ইলেকট্রনিক দরজাটা খুব শক্তিশালী ছিল, আর তাই এবার জিরোর পালা। সে এক তুড়িতে সেই দরজাটাও খুলে ফেলে, আর একটু পরে টমও সেখানে পৌঁছে যায়। সব জায়গায় ধোঁয়ায় ভর্তি ছিল। তখন জিরো আরেকটা তুড়ি মেরে সবার ফোনের রিংটন বাজিয়ে দেয়, যাতে টম আহতদেরকে খুঁজে বের করতে পারে। টম খুব সহজেই সবাইকে বাঁচাতে পারছিল, কারণ সে লম্বা সময় ধরে শ্বাস আটকে রাখতে পারত। যখনই একজন আহত শ্রমিককে বাইরে আনা হয়, জন নিজের শক্তি দিয়ে তাকে সারিয়ে তোলে, কিন্তু এতে তার নিজের খুব কষ্ট হয়, এমনকি কাশির সাথে রক্ত বেরোতে থাকে। সোফিয়া বুঝতে পারে যে জনের ফুসফুসে বিষাক্ত গ্যাস ঢুকে গেছে। সে এগিয়ে গিয়ে জনের হাত ধরে, আর অন্য হাতে টমের হাত ধরে। আর তখনই একটা অবাক করা জিনিস ঘটে। আসলে সোফিয়ার পাওয়ার ছিল সবার পাওয়ার একসাথে জুড়ে রাখা। তার মানে সে একজনের পাওয়ার অন্যজনের সাথে কানেক্টেড করতে পারত। আর তাই যখনই টমের ফুসফুসের পাওয়ার জনের ভিতরে ঢুকে যায়, সে সাথে সাথেই সুস্থ হয়ে ওঠে। আর এই ঘটনার কারণেই তারা সবাই সোফিয়ার আসল পাওয়ারটাও বুঝতে পারে। এদিকে পুরো ফ্যাক্টরিতে বিষাক্ত ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ছিল। সবাই যখন বেরিয়ে আসছিল, তখন সোফিয়া হঠাৎ দাঁড়িয়ে পড়ে। তারা তো জিরোকে ভেতরেই ফেলে চলে এসেছে। টম আবারও শ্বাস আটকে ভেতরে যায়, আর সে জিরোকে খুঁজে বের করে। সবাই ভাবছিল টম হয়তো ফু দিয়ে পুরো গ্যাস উড়িয়ে দেবে, কিন্তু এ কি, সে তো জিরোকে মুখে লিপ টু লিপ শ্বাস দিতে শুরু করে। যাই হোক, এটা দেখে আবার আপনারা ভাববেন না আমি LGBTQ কে সাপোর্ট করি, মোটেই না। যাই হোক, দৃশ্যটা একটু অদ্ভুত হলেও কাজ হয়ে গিয়েছিল। জিরো সুস্থভাবেই বাইরে চলে আসে। তারপর 5 জন মিলে কাছের একটা রেস্টুরেন্টে খেতে যায়। জন সবাইকে বলে, আমার শক্তি হলো অন্যের জীবন বাঁচানো। আমি অন্যের কষ্ট নিজের শরীরে নিতে পারি। প্রথমে খুব কষ্ট হয়, কিন্তু একটু পানি খেয়ে বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যায়। এই মিশনে একসাথে কাজ করে তাদের মধ্যে একটা দারুণ বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছে। পরের দিন জন তার আহত ওয়ার্কারদেরকে দেখতে হাসপাতালে যায়। সেখানে লিফটে তার সাথে দেখা হয় সেই বুড়ো মিনোর সাথে। জন আসলে তারই কোম্পানিতে চাকরি করত, তাই সে মিনোকে সেলুট করে, কিন্তু ভুল করে তার হাতের সেই চিহ্নটা মিনোর চোখে পড়ে যায়। মিনো জিজ্ঞেস করে, এটা কি ট্যাটু? জন বলে, না স্যার, কিছুদিন আগে আমার লিভার ট্রান্সপ্লান্ট হয়েছিল, তারপর থেকে এই চিহ্নটা কেন যেন এসে গেছে। মিনো যখন জিজ্ঞেস করে, তুমি কি তোমার শরীরে আর কোনো পরিবর্তন পেয়েছো, তখন জন সুপার পাওয়ারের কথা বলতে একটু ইতস্তবোধ করে, আর তাই সে বলে, না স্যার, এমনি আর সবকিছু তো ঠিকই চলছে। এদিকে বুড়ো মিনোর মাথায় তো অন্য কিছু ঘটছিল, তাই সে যাওয়ার আগে জনের নাম আর ঠিকানাটা দেখে নেয়। সেই রাতে জন কিছু এক্সট্রা টাকার জন্য ড্রাইভিং করছিল, কিন্তু ওই দিন তার প্যাসেঞ্জার হিসেবে ছিল টিনার সেই অ্যাসিস্ট্যান্ট। আর একটু পরেই জন জ্ঞান হারিয়ে ফেলে। যখন জনের জ্ঞান ফেরে, সে দেখে সে একটা হাসপাতালে চলে এসেছে। টিনা ডাক্তারকে বলে তার লিভার বের করে নিতে, কিন্তু তার আগেই মিনো সেখানে চলে আসে। সে ডাক্তারকে জিজ্ঞেস করে, লিভারের কিছু অংশ রেখে দিলে কি সেটা আবার বেড়ে ওঠে? ডাক্তার বলে হ্যাঁ। মিনো তখন জনের গলা ধরে তার শক্তি কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। মিনো ভাবছিল হয়তো তার শক্তিটা দুর্বল হয়ে গেছে, তাই সে তখন তার পাশে দাঁড়ানো আরেকটা ডাক্তারের উপরে তার শক্তি প্রয়োগ করে। সাথে সাথেই ডাক্তারটা বুড়ো হয়ে মারা যায়। আর তখন মিনো বুঝতে পারে তার এই সুপার পাওয়ারটা আসলে অন্য সুপার পাওয়ারওয়ালাদের উপর কাজ করবে না। তাই সে বলে, এর লিভারের 90% কেটে আমাকে লাগিয়ে দাও, বাকি 10% ও শরীরেই ছেড়ে দাও। লিভার না পাওয়ায় টিনা তার টিমকে বাকি সুপার পাওয়ারওয়ালাদেরকে ধরতে বলে। আর অন্যদিকে তখন আমাদের টম একটা দোকান থেকে বেরিয়ে মনের সুখে সিটি মারতে মারতে হাঁটছিল। আর তখনই টিনার পাঠানো সেই লোকগুলো সবাই মিলে একটা রুমালে অ্যানেস্থেসিয়া দিয়ে টমকে দেয়ালের সাথে চেপে ধরে, কিন্তু তারপরেও সে অজ্ঞান হচ্ছিল না, কারণ সে তো শ্বাস নেওয়াই বন্ধ করে রেখেছিল। আর যখন লোকগুলো এটা বুঝতে পারে, তখন তারা টমকে সুড়সুড়ি দিতে শুরু করে, আর সুড়সুড়ি খেয়ে টম দম ছেড়ে দিয়ে হাসতে শুরু করে দেয়, আর সাথে সাথেই সেখানেই অজ্ঞান হয়ে যায়। আসলেই এই টম ক্যারেক্টারটা অস্থির ছিল। যাই হোক, অন্যদিকে তখন সোফিয়া আর জিরোর উপরেও আক্রমণ হয়ে গিয়েছিল, আর তারাও খুব সহজেই ধরা পড়ে যায়। আর একদম শেষে লিসাকে তার বাড়ির দরজাতেই ঘিরে ফেলে গুন্ডারা এসে। গুন্ডাদেরকে দেখে লিসার বাবা একটু ভাব নিয়ে বলে, তুমি এখানে দাঁড়াও, ওদেরকে তো আমি এক হাতেই দেখে নেব। কিন্তু আসলে মাস্টার এখন শুধুমাত্র বাচ্চাদেরকে শেখানোর মতোই সক্ষম ছিল, আর তাই লিসাও তার বাবার ওভার কনফিডেন্সটা নষ্ট না করে তার সুপার পাওয়ার ব্যবহার করে লোকগুলোকে এমনভাবে মারছিল যে তার বাবার মনে হচ্ছিল সে একাই সবাইকে উড়িয়ে দিচ্ছে। লিসার বাবা তো এটা ভেবে খুব খুশি হচ্ছিল যে হঠাৎ করে তার শরীরে এত সুপার পাওয়ার চলে আসলো কিভাবে, কিন্তু আসলে তো লিসা লুকিয়ে লুকিয়ে তার বাবার পেছন থেকে এইসব কাজগুলো করে যাচ্ছিল। এমনকি লিসা এখন এত বেশি ফাস্ট ছিল যে যখনই তার বাবা পেছন ফিরে তাকাতো, সে দেখে লিসা তো আরাম করে একটা বেঞ্চের উপরে বসে আছে। আর যখন সব গুন্ডারা পালিয়ে যায়, তখন লিসার বাবা দৌড়ে তার কাছে আসে আর জিজ্ঞেস করে, মা তুই ঠিক আছিস তো? আর এভাবে লিসা তো বেঁচে যায়, কিন্তু বাকি সবাই আটকে গিয়েছিল। টিনার লোকগুলো তাদেরকে বিশেষ বিশেষ বক্সে আটকে রেখেছিল, আর সেখান থেকে তারা তাদের সুপার পাওয়ার ইউজ করতে পারছিল না। অন্যদিকে লিভার ট্রান্সপ্লান্টের পর সেই বুড়ো মিনো একেবারেই সুস্থ হয়ে গিয়েছিল, এমনকি তার বয়স কমে একেবারে কচি বাবু হয়ে গেছে। এমনকি সে তার নিজের মেয়ে টিনার থেকেও কম বয়সে চলে গিয়েছিল। কিন্তু এদিকে টিনা তো মনে মনে তার বাবার মৃত্যু কামনা করছিল, কারণ তার বাবা মারা গেলেই সে তার সমস্ত সম্পত্তি নিজেই পেয়ে যাবে।
কিন্তু এখন তার বাবাকে দেখে তো তার মনে হচ্ছিল বাবার মৃত্যুর আগে তো আমি মারা যাব। আর এদিকে আমাদের বুড়ো মিনো তো জোয়ান হয়ে খুশিতে একেবারে টইটুম্বুর। সে গোসল টোসল করে পুরো ফিটফাট হয়ে বারবার নিজেকে আয়নায় দেখছিল। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে তার রুমের সবগুলো লাইট বন্ধ হয়ে যায়, আর সে হঠাৎ করে একটা অন্য দুনিয়ায় চলে যায়, যেখানে একটা অদ্ভুত শক্তি তার দিকে হাত বাড়িয়ে তাকে ডাকছিল। আর মিনো যখনই তার হাতে হাত দেয়, হঠাৎ করে সে মুহূর্তের মধ্যে একবার জোয়ান হয়ে যাচ্ছিল, আরেকবার বুড়ো হয়ে যাচ্ছিল। তাই সে রাগ করে তার হাত থেকে হাত সরিয়ে নেয়। আর একটু পরেই সে বুঝতে পারে আসলে এই সবকিছু তার মস্তিষ্কের মধ্যে হচ্ছে। আর তাই সে রাগ হয়ে তার সামনে থাকা ওয়ালের কাজটা ঘুষি মেরে ভেঙে ফেলে। কিন্তু অবাক করা বিষয় হলো, তার কেটে যাওয়া হাতটা মুহূর্তের মধ্যেই আবারও ঠিক হয়ে যায়। তার মানে হয়তো এবার মিনো একেবারে অমরত্বের পর্যায়ে চলে এসেছে। আর এই পরিমাণের শক্তি দেখে তার লোভ আরো বেড়ে যায়। মিনো ঠিক করে সে বাকি অঙ্গগুলোকেও নিজের শরীরেই প্রতিস্থাপন করবে। আসলে সে এখন গডের পর্যায়ে যেতে চাচ্ছিল, যাতে সব মানুষ তার অনুসারী হয়ে যায়, আর সে পুরো দুনিয়ার উপরে রাজত্ব করবে। আর মিনো জেনে গিয়েছিল যে তার মেয়ে টিনাই বাকি সবাইকে ধরে আটকে রেখেছে। কিন্তু টিনা তার বাবার সাথে এই সুপার হিরোদেরকে শেয়ার করতে চাচ্ছিল না। কিন্তু মিনোর শক্তির কাছে টিনা খুবই অসহায় হয়ে পড়ে। মিনো তখন টিনার বানানো সেই জেলে গিয়ে টিনার লোকদেরকে মারতে শুরু করে, কারণ সে জেনে গিয়েছিল যে এই সুপার হিরোরা কোথায় আছে। এদিকে জেলের ভেতরে বন্দি থাকা জিরো তার পায়ের আঙ্গুল দিয়ে তুড়ি বাজানোর চেষ্টা করছিল, কারণ তার হাতের আঙ্গুলগুলো বেঁধে রাখা হয়েছিল। আর এভাবে চেষ্টা করতে করতে একসময় সে সফল হয়ে যায়। কিন্তু ঠিক তখনই দুইজন লোক চলে আসে, আর তারা জিরোকে বেঁধে তাদের সাথে নিয়ে যাচ্ছিল। আর যাওয়ার আগেই জিরো তার পায়ের আঙ্গুল দিয়ে তুড়ি দিয়ে লিসার মোবাইলে একটা নোটিফিকেশন পাঠিয়ে দেয়। আসলে এটা ছিল তাদের লোকেশন। আর তারপর সে সোফিয়ার জেলের দরজা খুলে দেয়। কিন্তু তার পরপরই ডক্টর ইঞ্জেকশন দিয়ে জিরোকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে লিসা তখন তার বন্ধুদেরকে বাঁচানোর প্রস্তুতি নিচ্ছিল। আর এটা বুঝতে পেরে তার বাবাও তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আসলে গত লড়াইয়ের ফলাফল দেখার পর এখন তার মধ্যে অন্য লেভেলের কনফিডেন্স চলে এসেছে। ততক্ষণে জিরোর এক চোখ থেকে কর্নিয়া বের করে নেওয়া হয়েছিল, কিন্তু অন্য চোখের কর্নিয়া নেওয়ার আগেই তার জ্ঞান ফিরে যায়। কিন্তু হঠাৎ করে জ্ঞান ফেরার কারণে তার অন্য চোখের কর্নিয়াটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর তাই মিনো সেই কর্নিয়াটা না নিয়ে তাকে জনের পাশে রেখে দেয়। আর এদিকে ততক্ষণে জনের অবস্থাও কিছুটা ভালো হয়েছে। তাই সে জিরোর চোখটা ঠিক করার জন্য তার হাত ধরে বসে, যাতে সে তার চোখগুলো আবারও হিল করে দিতে পারে। অন্যদিকে আমাদের বুড়ো মিনো তার শক্তি দেখানোর জন্য একটা বিশাল ইভেন্টের আয়োজন করেছিল। আর সেই ইভেন্টে সবাই মিনোর নতুন যৌবন দেখে একেবারে তাজ্জব হয়ে যায়। এমনকি মিনো লাফিয়ে লাফিয়ে তার শক্তি দেখানোর জন্য সেখানে থাকা একটা দেয়ালই ভেঙে ফেলে। আসলে সেই দেওয়ালে মিনোর বুড়ো বয়সের একটা ছবি আঁকা ছিল। কিন্তু মিনোর ভেতরে এই শক্তি দেখার পর সেখানে থাকা বেশিরভাগ লোকেরাই ভয় পেয়ে যায়। কিন্তু মিনো তো তাদের থেকে সম্মান আর ভক্তি চাচ্ছিল। তাই এই চালাক বুড়ো সাথে সাথেই তার ভুল পাল্টে ফেলে, আর সেখানে থাকা একটা প্রতিবন্ধী ছেলের হাত ধরে। তারপর জনের কাছ থেকে পাওয়া পাওয়ার দিয়ে সেই প্রতিবন্ধী ছেলেটাকে ভালো বানিয়ে দেয়। এমনকি এরপর একটা ছোট অসুস্থ বাচ্চার কাছে গিয়ে তাকেও সুস্থ করে দেয়। এই ঘটনা দেখার পর সেখানে থাকা সবাই এখন মিনোকে গডের পর্যায়ে নিয়ে গিয়েছিল। এমনকি অনেকেই এসে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আর মিনো তো আসলে এইটাই চাচ্ছিল। তখনই সে হঠাৎ করে বুঝতে পারে লিসা এদিকেই আসছে। তাই সে একটা তুড়ি দিয়ে তাদের আসার পথটা খুলে দেয়। এরপর সে ওই বিশাল অডিটোরিয়ামে একটা নাটকের আয়োজন করে, আর তার বিশাল সিংহাসনে বসে আন্ডারগ্রাউন্ডে চলে আসে, যেখানে লিসা আর তার বাবা ছিল। মিনো তো খুব কুল স্টাইলে আস্তে আস্তে লিসার সাথে কথা বলছিল, কিন্তু লিসা ওকে দেখেই বুঝতে পারছিল যে এই লোকটাই বাকি সবার শক্তি শুষে নিচ্ছে। তাই সে কোনো কথা না বাড়িয়ে মিনোকে সোজা এক লাথি মেরে বসে। আর লিসার এক লাথিতে মিনোর হাত ভেঙে ঝুলে পড়ে। কিন্তু তখনই হঠাৎ করে সে এক বোতল পানি খায়, আর সাথে সাথেই তার সেই হাতটা আবারও ঠিক হয়ে যায়। আসলে এই শক্তিটা সে জনের কাছ থেকেই পেয়েছিল। আর ততক্ষণে সেখানে সোফিয়া আর টম চলে আসে। তিন বন্ধু আবারও এক হয়ে গেছে। আর মিনো তখন তাদের তিনজনকে দেখে বলে, ভালোই হয়েছে, তোমরা তিনজন একসাথে চলে এসেছো। এখন তাড়াতাড়ি তোমাদের অর্গানসগুলো আমাকে দিয়ে দাও। কিন্তু মিনোর বাবার ওভার কনফিডেন্স তো এখনো শেষ হয়নি। তাই সে খুব ভাবের সাথে অঙ্গভঙ্গি করতে করতে মিনোর দিকে এগিয়ে যায়। ভাবটা এমন যে আজকেই ওকে মেরেই ফেলবে। কিন্তু মিনোর সামনে আসতেই সে একটা হাতের ঝাড়া দিয়েই মশার মতো তাকে ছুঁড়ে ফেলে দেয়। লিসার সাথে সাথেই তার সুপার পাওয়ার ব্যবহার করে কোনো মতে তার বাবাকে বাঁচিয়ে নেয়, যাতে সে খুব বেশি আঘাত পায় না, কিন্তু জ্ঞান হারিয়ে ফেলে। আর এরপরেই মিনো আর লিসার মধ্যে একটা ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। আর তাদের দুজনের মধ্যেই ভয়ঙ্কর সুপার পাওয়ার ছিল, তাই আশপাশের কোনো কিছুই বাদ যাচ্ছিল না। বক্স থেকে শুরু করে কনক্রিটের দেওয়াল সবকিছুই একের পর এক ভেঙে তছনছ হয়ে যাচ্ছিল। কিন্তু তারপরেও তারা দুজন থামার নামই নিচ্ছিল না। আসলে লিসার কাছে মাত্র একটা অর্গানের পাওয়ার ছিল, আর অন্যদিকে মিনোর কাছে ছিল 3টা অর্গানের পাওয়ার। আর তাই সে খুব তাড়াতাড়ি লিসাকে খুব খারাপভাবে মারতে শুরু করে। মার খেতে খেতে লিসা টম আর সোফিয়ার সামনে এসে পড়ে। মিনো যখন তাদের সামনে আসতে যাচ্ছিল তখন টম একটা ফু দিয়ে মিনোকে উড়িয়ে দেয়। আর টমের এই কাজে মিনো অনেক রেগে যায়। তাই সে টমের সামনে এসে তার মাথায় একটা টোকা দেয়। আর এতেই আমাদের টম
হাসতে হাসতে অজ্ঞান হয়ে যায়। দেখুন কি কিউট লাগছে না চেহারাটা। এরপর মিনো সোফিয়ার কাছে যায়। সোফিয়া তো ভয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু যখনই মিনো সোফিয়াকে টাচ করে সে খেয়াল করে যে সোফিয়া তার শক্তি শুষে নিচ্ছে। তার মানে সোফিয়ার কাছেই একমাত্র পাওয়ার ট্রান্সফার করার ক্ষমতা ছিল। তাই মিনো তখন সোফিয়াকে বলে, তুমি তাড়াতাড়ি বাকিদের পাওয়ারগুলো আমার শরীরে ট্রান্সফার করে দাও, তাহলে আমার ওদেরকে আর মারার প্রয়োজন হবে না। কিন্তু ঠিক তখনই সেখানে জন আর জিরো চলে আসে, আর এবার তারা 5 বন্ধুই মিনোর বিপরীতে দাঁড়িয়েছিল। তাই জন এবার তার সব শক্তি নিয়ে তাদের উপর হামলা করতেই যাচ্ছিল। তখন লিসার সবার সামনে এসে দাঁড়ায়, আর সে টমকে ইশারা করে। টম তার মুখ খুলে লিসার উপরে একটা ফু মারে, আর এই বাতাসের কারণে সে একটা এক্সট্রা পাওয়ার পায়। তাই লিসা উড়ে গিয়ে সোজা মিনোর উপরে একটা জবরদস্ত হামলা করে। কিন্তু মিনো আসলে কম শক্তিশালী ছিল না, তাই সে সাথে সাথেই আবার লিসার উপরেও হামলা করে। আর লিসা বুঝতে পারে মিনোর সাথে একা জেতা সম্ভব না, আর তাই এবার বাকিরা মিলে সবাই এক লাইনে দাঁড়িয়ে সোফিয়ার মাধ্যমে সবার শক্তি একসাথে করে লিসাকে সাপোর্ট দিতে শুরু করে। কিন্তু তারপরেও মিনো আসলে অনেক বেশি শক্তিশালী ছিল। সে তার শক্তি দিয়ে আশেপাশের ইলেকট্রিসিটিও কন্ট্রোল করতে পারছিল। অন্যদিকে জিরো তার শক্তি দিয়ে ইলেকট্রিসিটির মাধ্যমে মিনোর উপর হামলা করছিল। কিন্তু এত কিছুর পরেও মিনোকে কোনোভাবেই দমানো যাচ্ছিল না। আর খুব তাড়াতাড়ি সেই আন্ডারগ্রাউন্ডে থাকা বড় বড় পিলারগুলো ভাঙতে শুরু করে। বিশাল বিশাল মূর্তিগুলো ভেঙে যাচ্ছিল। আর এদিকে তখন উপরে সাধারণ মানুষগুলো তখনও আনন্দে উন্মাদ ছিল। তারা জানতোই না যে কোনো সময় তারা ধসে নিচে পড়তে পারে। বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর মিনো অনেক আহত হয়ে যায়। তাই সে ফ্লোরে থাকা পানি শুষে নেয় আর নিজেকে আবারও রিকভারি করে ফেলে। তারপর সে আবারও হামলা করে সবাইকে এক এক দিকে ছুড়ে ফেলে দেয়, যাতে তারা সবাই মিলে নিজেদের পাওয়ার কম্বাইন করতে না পারে। আর সে তার এক হাত দিয়ে লিসার গলা চেপে ধরে। মিনো লিসাকে এত জোরে চেপে ধরে যে তার গলা দিয়ে রক্ত বের হতে শুরু করে। তারপর সে লিসাকে ছুড়ে ফেলে দেয়। মিনো তখন সোফিয়ার দিকে হাত বাড়ায়, যাতে সে লিসার পাওয়ারটা মিনোর মধ্যে ট্রান্সফার করে দেয়। সোফিয়ার রাজি হয়ে গেছে এমনভাবে এসে মিনোর হাতটা চেপে ধরে। কিন্তু তখনই দেখা যায় একটা টুইস্ট। আসলে বাকিরা সবাই মিলে লিসাকে ধরে রেখেছিল, আর অন্য হাত দিয়ে তারা সোফিয়াকে ধরে রেখেছিল। আর যেহেতু সোফিয়া পাওয়ার ট্রান্সফার করতে পারত, তাই সে এবার মিনোর ভেতরে থাকা রিকভারি পাওয়ারটা ট্রান্সফার করে লিসার মধ্যে দিয়ে দেয়। ব্যাস, আর যায় কোথায়, লিসার সাথে সাথেই সুস্থ হয়ে ওঠে। আর সুস্থ হয়েই সে মিনোকে এমন ধুলাই করতে শুরু করে যেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আসলে আমার দেখা মুভিগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফাইটিং সিন বলা যায় এই মুভির ফাইটিং সিনটাকে। আর তাই আমি চাই না আপনারা ওটা মিস করুন। তাই কিছুক্ষণের জন্য শুধু ফাইটিং সিনটাই দেখতে থাকুন। কি দেখলেন তো, কি অসম্ভব সুন্দর ফাইটিং সিনগুলো, তাই না? আর অবশেষে ফাইটিং এর শেষের দিকে মিনো এবার হার মেনেই নেয়। কিন্তু ততক্ষণে তার উপরে থাকা ফলোয়ারদের লাফালাফির কারণে পুরো বিল্ডিংটাই ধসে পড়তে যাচ্ছিল। আর তাই সাধারণ মানুষদেরকে বাঁচানোর জন্য 5 বন্ধু মিলে তাদের শক্তি ব্যবহার করতে একসাথে গোল হয়ে দাঁড়ায়। তারা একে অপরের শক্তি শেয়ার করে পুরো বিল্ডিংটাকে ধরে রাখার চেষ্টা করছিল। কিন্তু আমাদের লোভী মিনো এখনো পাওয়ারের লোভ পুরোপুরি ছাড়তে পারেনি। তাই সে আবারও তাদের হাত ধরে চেষ্টা করে পাওয়ারগুলো চুরি করার জন্য। কিন্তু এবার সোফিয়া তার পুরো শক্তিটা শুষে নেয় আর সবার মধ্যে ভাগ করে দেয়। ঠিক তখনই আমাদের লিসার বাবা হিরোর মতো উড়ে এসে মিনোকে একটা জব্বর লাথি মারে। আর লাথি খেয়ে এবার মিনো সোজা উড়ে গিয়ে তার সিংহাসনে গিয়ে পড়ে। আর এখন তার কাছে কোনো পাওয়ারই বাকি ছিল না, তাই সে আবারও বুড়ো হয়ে গিয়েছিল। তখন জিরো চুটকি দিয়ে তার সিংহাসনটা আবারও উপরে পাঠিয়ে দেয়। আর তার সব ভক্তরা এবার তাদের গডের আসল রূপ দেখে ফেলে। এভাবে মিনো তার সবকিছু হারিয়ে ফেলে। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি তোমরা সুপার পাওয়ার পেতে তাহলে এদের মধ্যে কার পাওয়ারটা নিতে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আর এটা একটা ফান টু ওয়াচ মুভি ছিল, তাই আজকে এটা নিয়ে কিছুই বলবো না। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকের সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আফরান নিশো ভাই। তিনি বলেছিলেন, সব কথার এক কথা হচ্ছে পুরুষের ভালোবাসা ছবিতে বলুন, নাটকে বলুন, বাস্তবে বলুন, এভাবেই নিঃস্বার্থভাবে শেষ হয়ে যায়। উফ, কি লাইন বলেছেন ভাই। নিশো ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে এমন কোনো ইন্টারেস্টিং মুভি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।